পাগল হয়েছিস? আমি যাব ওই বাড়িতে? আর শোন, রিদমিক বলছে তার অনুমতি ছাড়া তোকে ওই বাড়িতে না পাঠাতে। তোর বাবা আসলেও যেন তোকে যেতে না দেই। আর আমিও এটাই চাই, ওই মহিলার থেকে তুই আলাদা থাক। রিদমিক বললে তবেই যাবি। এখন কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে যা। হাসা কাজে মনোযোগী হন। তিনি জানেন ঋদ্ধিক আর কখনোই তৈশীকে তার মায়ের সম্মুখে নিবে না। সে নিজেই বলেছে আর কখনো তৈশীর ওপর তার মায়ের ছায়া পড়তে দিবে না। তৈশী কিছু না বলে চলে আসে। নিজের ঘরে এসে ড্রয়ার থেকে বোরখা বের করে পরে সেটা পরে নিল। শুয়ে শুয়ে ফোন টিপতে থাকা পালকে ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে আরও ফোনে চোখে চোখ রেখে রসিকতা করে বলল, ইস রে, ভালোবাসা। স্বামী 1 সপ্তাহ আসেনি, এতেই যেন কলিজা শুকিয়ে গেছে তাকে না দেখে। বেচারি। হাসি পালক। তৈশী কিছু না বলে একাই বেরিয়ে গেল। তার মা খেয়ালই করলেন না তার যাওয়াটা। পালক দীর্ঘশ্বাস ছাড়ল। শ্রমিকের প্রতি নিজের আবেগ ধীরে ধীরে মুছতে শুরু করছে। এরই মধ্যে ওই বাড়িতে গিয়ে কিছু হোক তা চায় না সে। তাই বোনের এত অনুরোধের জানালার ঠাই এঁটে পর্দা টেনে বিছানার দিকে তাকায় তৈশী। ঋদ্ধিক উপর হয়ে শুয়ে আছে, ট্রাউজার ছাড়া কোনো জামা নেই গায়ে। সুঠাম পিঠ পুরোটাই উন্মুক্ত, এলোমেলো চুলগুলো কপালের উপরে ছড়িয়ে আছে। ঘাড়ের পাশে চিকচিক করছে গলায় বাঁধানো সিলভার চেন। তৈশী ঋদ্ধিকের মাথার কাছে বসলো। শুষ্ক মুখখানার দিকে তাকিয়ে বুকটা হু হু করে ওঠে তার। উন্মুক্ত পিঠে হাত রেখে চমকে ওঠে সে। এত জ্বরে এত গা পুড়ে যাচ্ছে। ঋদ্ধিকের গালের উপরে আলতো হাত রেখে তৈশী মৃদু করে ডাকে, শুনছেন? ঋদ্ধিকের সাড়া নেই। গাল থেকে হাত সরিয়ে মাথায় নিল, চুলে আঙ্গুল ডুবিয়ে চুমু আঁকিয়ে গালে। এ যেন এক অন্যরকম অনুভূতি, শিরায় শিরায় শিহরণ বয়ে যাওয়া অনুভূতি। তবুও কষ্ট হচ্ছে, চিত্ত কাঁপছে, বুকের ভেতরে তলা পেকে আছে কান্নাটুকু। ঋতিক এত অসুস্থ, অথচ বাড়ির কেউ জানে না। জানলে তো রূপসা তাকে ঠিকই জানাতো। তৈশী উঠে গিয়ে ওয়ার্ড্রোব খুঁজে ছোট্ট একটা তোয়ালে বের করলো, ভিজিয়ে এনে পড়লো আরেক দ্বিধায়। ঋতিক তো উপর হয়ে মাথা কাত করে আছে, কপালে পট্টি দিবে কেমনি। তৈশী ঋতিকের গায়ে হালকা ঝাঁকি দিয়ে ডাক দেয়, শুনছেন? ঋত্বিক নড়লই না। উপায় না পেয়ে যেভাবে শুয়ে আছে ওভাবেই দিতে লাগলো তৈশী। গা মুছে দিয়ে রুম থেকে বের হলো। ঋদ্ধিকে কিছু খাওয়াতে হবে। হন্তদন্ত পায়ে কিচেনের ভেতরে ঢুকতে গিয়েই থেমে গেল। কিচেন থেকে যেতে লাগা শেফালিও থেমে যান তার সাথে। শেফালের মুখে চোখে বিস্ময়। বাড়িতে সে কখন এলো তা হয়তো ভাবছেন তিনি। তৈশী ওনাকে না দেখার ভঙ্গিতে পাশ কেটে কিচেনে ঢুকলো। শেফালি তীক্ষ্ণ চোখে তাকাতে তাকাতে চলে যান। শেফালি চলে যেতে খাদিজা 32 পাটি দাঁত বের করে হেসে বললেন, তুমি আইসো, তোমারে দেখার লাইগা জান ছটফট করে। বাড়িতে সবকিছু স্বাভাবিক চলছে? না গো, মরা বাড়ির মতন হইয়া গেছে। তৈশী ইউটিউব দেখে স্যুপ বানাতে লাগে। টুকটাক আলাপ করতে করতে স্যুপ করে নিয়ে যায় তৈশী। খালেদার থেকে জানতে পারলো তারা কেউই জানে না ঋতিকের জ্বর। বাড়িতে এতগুলো মানুষ, অথচ 2 দিন থেকে একটা মানুষ জ্বরে ভুগছে, আর ওরা কেউই জানে না। রুমে এসে দেখলো ঋতিক বিছানায় নেই, ওয়াশরুমের দরজা বন্ধ। তৈশী স্যুপের বাটি রেখে বিছানার চাদর ঠিক করে নেয়। কিছুক্ষণ পর ঋতিক বের হলো। সামনে তাকিয়ে লজ্জায় পড়ে তৈশী। ঋতিকের গায়ে জামা নেই, শুধু একটা ট্রাউজার, আকর্ষণীয় অনাবৃত বুক আর মেদহীন পেট। তৈশীর চোখ আটকে গেল নির্লজ্জের মতো। বুকের ভেতরে ডানা ঝাপটে উঠল অনুভূতিগুলো। এই মানুষটা এত আকর্ষণীয় কেন? তৈশীকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঋতিক। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, দৃষ্টিতে নেমে এসেছে তীক্ষ্ণতা। তৈশীর দিকের সামনে এসে চোখের দিকে তাকায়। তীক্ষ্ণ চাহনির গভীর এই চোখ জোড়া খুব টানে তাকে। একদম সম্মুখে দাঁড়িয়ে বলে, আমাকে জানাননি কেন? তোমাকে কে নিয়ে এসেছে? ঋদ্ধিকের কণ্ঠে ক্রোধ। তৈশী বলল, আমি একা এসেছি। চোখ বন্ধ করে নিজেকে সংযত করে ঋত্বিক, তারপর বলে, তুমি এখানে কেন এসেছো? আপনাকে উষ্ণতায় জড়াতে।
বলতে বলতে ঋদ্ধিকের পেট ছুঁয়ে পিঠের দিকে হাত নিয়ে জড়িয়ে ধরলো তৈশী। তারপর বলল, কার নাকি বউয়ের উষ্ণতা পেতে মন চাইছে। ঋদ্ধিক কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তৈশী হাসি মুখে দেখে আত্মা শীতল হয়ে গেল। তবে রাগ এখনো আছে। এত কিছু জানার পর সে আর চায় না তৈশী তার মা এক বাড়িতে থাকুক। তৈশী ঋদ্ধিককে ছেড়ে বলল, আপনি বলেননি কেন আপনার জ্বর? কাল থেকে আজ 2 দিন হয়ে গেল, অথচ বাসার কেউ জানলই না আপনার জ্বর। আপনার প্রাণ প্রিয় আম্মাও জানে না সেটা। ঋদ্ধি কিছু না বলে খাটে বসে ঘাড় চেপে ধরে। ঘাড় হতে পুরো শরীর যেন ব্যথায় জমে আছে। মাথা ঝিমঝিম করছে, চোখ খিচে নেয় ঋদ্ধিক। নিজেকে স্বাভাবিক রাখছে 2 দিন থেকে। কাল সকালে 1 কাপ কফি খেয়েছে, আর কিছুই খায়নি এই পর্যন্ত। যখনই ঘুম ভেঙেছে শুধু পানি খাচ্ছে। ঘুমের মধ্যে যদি ঘরে কেউ এসে তাকে ডেকে যায়, সে হয়তো তা শোনেননি। তাই মা একবারও এসেছে কিনা জ্বরের কথা জেনে কিনা তাও জানে না ঋদ্ধিক। তো সে হাঁটু গেড়ে ঋদ্ধিকের সামনে বসে, করুণ চোখে তাকিয়ে বলে, কষ্ট হচ্ছে? ঋদ্ধিক ঘাড় থেকে হাত নামিয়ে নেয়। তো সে 2 হাত শক্ত করে ধরে মৃদু হেসে নাসূচক মাথা নাড়ায়। 1 হাত নিয়ে তৈশীর গালে আলতো করে রাখলো। হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে গালে এদিক ওদিকে করেছে। অন্য হাতে চুমু খায় ঋদ্ধিক। তারপর সে বলে, চাচাকে বলবো এসে নিয়ে যেতে। চুপচাপ বাড়ি চলে যাব। এই যে পা রাখলাম, মৃত্যু পর্যন্ত রেখে দিলাম সাহেব। বেশি মোটে যেও না কুমারী। হরণ করতে কিন্তু এক দণ্ডও ভাববো না। সো খুল। ঋদ্ধিকের ভারী গম্ভীর শীতল কণ্ঠে এমন কথা শুনে তৈশী লজ্জা পেল। কথা ঘুরাতে বলল, আপনার স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। তৈশী উঠে খাটের পাশে রাখা সাইড বক্সের কাছে যায়। সুপের বাটি সাথে 1 গ্লাস পানি নিল। কোমরের 2 পাশে উষ্ণ হাতে ছোঁয়া লাগলো। কেঁপে উঠল তৈশী। হাতের ট্রে রেখে দিল। ঋদ্ধিক তৈশীর ঘাড়ে থুতনি রেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার ভালোবাসি ফেরত দিলে না? কথা দিয়ে কথা না রাখা কিন্তু মহাপাপ কুমারী। তৈশী হাসে। ঋদ্ধিকের দিকে ঘুরে তার গলা জড়িয়ে বলে, কথা তো দিয়েছিলে স্কুলে মাঠে গিয়ে ফেরত দিব। এখন দিয়ে দিলে কি কথার সাথে গাদ্দারি হবে না? ঋদ্ধিক একগাল হেসে বলে, আচ্ছা, কথা রাখার এত গুণ তোমার? তাহলে সেদিন পুকুর ঘাটে যে আমার জমিগুলো ফেরত দেবে বলেও দাওনি, সেগুলো ফেরত দাও। স্যুপ কিন্তু ঠান্ডা হচ্ছে। কথা বলাচ্ছ? না, কষ্ট করে বানানো স্যুপের প্রতি মায়া দেখাচ্ছি। ঋদ্ধিক হেসে ওঠে, বলে, সামান্য খাদ্যের জন্য মায়া হয়, অথচ জামার জন্য হয় না। সেলফিশ। তৈশী হেসে সুপের বাটি হাতে নিল। ঋদ্ধিককে খাওয়াতে খাওয়াতে সে বলল, আপনার উপর কিন্তু আমি রেগে আছি। সেদিন যাবেন বলেও জাননি। তারপর যখনই যাওয়ার কথা বলেছি, শুধু মিথ্যে আশ্বাস দিয়েছেন। আজ নয়তো কাল বলে বলে এতই ব্যস্ত ছিল বুঝি। নতুন বিয়ে করছি ভাই, একটু আহ্লাদ করে খাওয়াও। পুরাতন বউদের মতো কথা শুনে শুনে খাওয়াচ্ছ কেন? ঠিক আছে, খেয়ে নিন, তারপর আমাকে জবাব দিন। নিনে হাঁ করুন। ঋদ্ধিক হাঁ করে মুখে তুলে। তৈশীকে কিভাবে বোঝাবে এই একটা সপ্তাহ ধরে সে কতটা অশান্তি নিয়েছিল। একটুও ভালো ছিল না সে। প্রতিটা সকাল এসেছে অনিশ্চয়তার ছায়া টেনে, প্রতিটা রাত ভুগেছে হাহাকারের সুরে। সবকিছু ঠিক করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে। এই কয়দিনে ফিহার জন্য 30-এর বেশি ছেলের বায়োডাটা চেক করেছে সে। একটাও পছন্দ হয়নি। তানিলের সাথেও কথা বলার মতো সুযোগ হয় না আজকাল। কেন জানি মনে হয় তানিল তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। মারুফের সাথে বিয়ে ভাঙায় রেগে আছে নাকি অন্য কিছু। বোঝে না ঋত্বিক। ফিহার জন্য পাত্র পাচ্ছে না। তৈশীর পাসপোর্টের কাজও এখনো শেষ হয়নি। সৌমিকের সাথে দিন দিন সম্পর্ক খারাপ হচ্ছে। এদিকে ছুটি থেকে 1 মাস অলরেডি শেষ হয়ে গেছে। বাকি আছে আর মাত্র 28 দিন। এই 28 দিনে কি সব করা সম্ভব? ঋদ্ধিকের এই অস্থিরতা উদ্বিগ্নের অবসান কবে হবে কে জানে। ডিনারের সময় হয়েছে। ঋদ্ধিক ঘুমিয়ে আছে। তৈশী কোলের ওপর থেকে ঋদ্ধিকের মাথা বালিশে রেখে রুম থেকে বের হলো। ফিহার সাথে এখনো দেখা হয়নি। ফিহা বারান্দায় ছিল। তৈশী পেছনে দাঁড়িয়ে ডাক দেয়। আপু, পেছনে ঘুরে আগে 1 হাত চোখের সামনে নিয়ে ফিহা। তৈশী বুঝতে পারে চোখ মুছছে। ফিহা পেছনে ঘুরে ম্লান হাসলো। চোখের সিক্ত পাপড়ি দেখে বোঝা যাচ্ছে কাঁপ। গলা ছেড়ে বলল, কবে এলে? বেশিক্ষণ কান্না ফেলে
ঝেড়েও গলা ভাঙা ভাঙা শোনালো ফিহার। তৈশী বলল, ঘন্টাখানেক হবে। ফিহা মলিন হাসলো। তৈশী বলল, আপনার মন খারাপ? কই না তো। আপনার ভাই আমাকে কথা দিয়েছে আপনার মতের বিরুদ্ধে আর কিচ্ছু করবে না, শুধু শুধু মন খারাপ করবেন না আর। ফিহা বলল, ওইসব নিয়ে আর ভাবি না তৈশী, ভাগ্যকে মেনে নিয়েছি অনেক আগেই। আমার ভাইগুলো কেমন যেন হয়ে গেছে, কেমন একটা পানসে ঘোলাটে সম্পর্ক ওদের। কেউ আগের মতো নেই, আগের মতো কেউ হাসে না, কথা বলে না, যেন ওরা জন্মান্তরের শত্রু। দীর্ঘশ্বাস ছাড়ে ফিহা, ধরে আসা গলায় বলে, কবে এর অবসান হবে? তৈশী কি বলে সান্ত্বনা দিবে বুঝে উঠল না। সে চুপ রইল। এরই মাঝে পেছন থেকে আস্তে আস্তে রূপসা বলে ওঠে, যাক বাবা, অবশেষে এলে তুমি। তোমার জামাই আমাদের দুজনকে প্রতিদিন এসে হুকুম দিয়ে যেত আমরা যেন গিয়ে তোমাকে দেখে আসি। সেদিন তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর থেকে বের করে দিল দেখে আসার জন্য। আবার কবে জানি পাঠিয়ে দিত, তার আগেই তুমি চলে আসলে। বলে হাসে রূপসা। তৈশী হাসলো না। ফিহার মন খারাপে তারও মন খারাপ হয়ে আছে। কিছুক্ষণ আলাপ করে চলে আসে সে। ফিহার রুম থেকে আসার সময় সৌমিকের সম্মুখীন হয়ে থেমে যায় তৈশী। হেসে বলে, ভালো আছেন ভাইয়া? সৌমিক তীক্ষ্ণ চোখে তাকালো। তৈশী কিছুটা অবাক হয় বটে। সে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? আমি কিছু করেছি ভাইয়া? তোমার কিছু করতে তো হয় না তৈশী, তুমি ইশারা করলে এনাফ। এই দেখো, তুমি শুধু ইশারা করেছো আর তোমার স্বামী কাজ করে দিচ্ছে। সৌমিক বলে। তৈশী কপাল কুঁচকায়, অবাক হয়ে জিজ্ঞাসা চোখে তাকায়। সৌমিক বলে, তোমার স্বামী এখন ভাইকে শত্রু ভাবে, বাবাকে অপরাধী ভাবে, যেন তেন অপরাধী না, একদম মানুষ খুন করে দেওয়ার মতন অপরাধী, চরিত্রহীনতার অপবাদ। বলি কি, স্বামীকে একটু কম নাচেও, প্রতিশোধ নেওয়ার থাকলে অন্যভাবে নিও। চলে যায় সৌমিক। তৈশী ঠায় দাঁড়িয়ে থাকে। সৌমিক তাকে এসব কি বলছে? ঋদ্ধিককে সে নাচাচ্ছে? ঋদ্ধিক যা করছে তার কথাই করছে? এটা সৌমিক বলছে? এত খারাপ ভাবে তাকে? তৈশী খেয়াল করছে এইবার ফেরার পর থেকে সৌমিক তাকে বারবার অপমান করে কথা বলছে। ব্যাপারটা একদম নিতে পারছে না সে। সৌমিক যেন তাকে সহ্যই করতে পারছে না। এই যে এলো আজ 3 দিন হয়েছে। এই 3 দিনে শ্রমিক 3বারের জন্য তৈশীর দিকে ভালো নজরে তাকায়নি। যতবারই তাকিয়েছে দৃষ্টি যেন জ্বলন্ত শিখা। আগের মতো আছেন শুধু এনামুল সাহেব আর ফিহা। ফিহার সাথে তৈশীকে মিশতে দিলেও এনামুলের সম্মুখে যেতে নিষেধ করেছে ঋদ্ধিক। গেলে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। শেফালি থেকে দূরে রাখার যথেষ্ট কারণ চোখে পড়লেও এনামুলের থেকে কেন যে দূরে থাকতে হবে সেটাই বোঝে না। লোকটা তাদের এত এত উপকার করলো, ভালোবাসার পূর্ণতা দিল, আর আজ তৈশী ভুলে যাবে? মশলা কষা হলে পাতিলে চিকেন ছেড়ে নাড়তে লাগে তৈশী। তখন শেফালির আগমন হয় কিচেনে। উনি এসে বিরক্তি চোখে তৈশীর দিকে তাকান। শেফালি খালেদাকে জিজ্ঞেস করেন কি কি রান্না হচ্ছে আজ। খালেদা বললেন, মুরগির মাংস, চিলতের কোফতা, রুই মাছ, শাক আর পটল ভর্তা। সবকিছুই ঋদ্ধিকের পছন্দের খাবার। শেফালি খেয়াল করলেন তৈশী কাউন্টারের উপরে ফোন রেখে ভিডিও দেখছে। ভিডিওতে দেখাচ্ছে কিভাবে কোফতা রান্না করে। শেফালি গমগমে গলায় বলেন, রান্নাবান্না জানো না তো কিচেনে ঢুকেছো কেন? দখলদারি করতে? এবারে মালিকের ছেলেকেই তো দখল করে বসে আছি, সেখানে সামান্য কিচেন দেখাচ্ছে না আমায়? হ্যাঁ, কিচেন দেখাচ্ছি, কারণ সবাই সব কিছুর যোগ্য হয় না। যেমন আপনার যোগ্যতা নেই আপনার ছেলেকে ব্ল্যাকমেল না করে রাস্তায় একটা মানে কথা বানানোর। শেফালি বুঝতে পারলেন তৈশী কিসের খোঁচা দিল। উনি ক্ষেপে উঠলেন। ভদ্রভাবে কথা বলো, বেয়াদব মেয়ে। তৈশী পাত্তা দিল না, যেন সে ওনার কথা শোনেনি। সে অন্য পাতিলের ঢাকনা সরাতে লাগে। ঢাকনায় জমে থাকা পানি ছিটা হাতে পড়তেই ঢাকনা ফেলে চিৎকার দিয়ে ওঠে। শেফালি বলেন, তোমার এসব হাঁড়ি পাতিল নিয়ে সরো, আমি চা বানাবো। তৈশী ঢাকনা তুলে বলল। অন্য দুটো চুলা যে খালি পড়ে আছে দেখেন না। সে কাজে হাত লাগায়। শেফালি বলেন, সরো এখান থেকে। শেফালির কথা শেষ করতেই দরজার দিকে থেকে ঋদ্ধিকের কণ্ঠ আসে। তৈশী তাকাতেই খানিকটা ভরকে গেল। রোশানল দৃষ্টিতে তাকিয়ে আছে ঋদ্ধিক।
সারাদিনে মাত্র বাসায় এসেছে। সিঁড়ি ভেঙে উপরে ওঠার সময় তৈশির চিৎকার শুনে কিচেনে আসে। তার মা তৈশির সাথে কথা বলছে দেখে মেজাজ খারাপ হয়ে যায় ঋদ্ধিকের। খালেদা তৈশির হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে বললেন, তুমি যাও, আমি দেখছি। তৈশি বেরিয়ে আসে। বড় বড় পা ফেলে ঋদ্ধিক উপরে চলে যাচ্ছে। তৈশি তার পিছু পিছু ছুটল। রুমে এসে ঢুকতে ঋদ্ধিক বলল, ম্যাডাম, কি? একটা কথা ছিল। বলুন। শিহাবকে তোমার কেন অপছন্দ? যৌতুক চেয়েছিল বলে? তৈশি ঋদ্ধিকের মাথার থেকে হাত সরিয়ে নেয়। কপাল কুঁচকে আসে তার। ঋদ্ধিক বলল, বলো। এসব কেন প্রশ্ন করছেন? কেন করছি তো বুঝতে পারছো নিশ্চয়ই। তৈশি অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, চেহারা মলিন করে নিল। ঋদ্ধিক বলে, আজ শিহাবের সাথে বসেছিলাম। ও বলছে যৌতুকের বিষয়েও জানতো না, ওর বাবার কাজ এটা। আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে। সেটা আপনি বিশ্বাস করলেও আমি করছি না। আমি ওকে হ্যাঁ বলে এসেছি। তৈশি হতবাক হয়ে তাকায়। চট করে কোল ছেড়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বলে এসেছেন মানে? আপনি ওর প্রস্তাবে রাজি? ঋদ্ধিক মাথা নাড়ে, মানে সে রাজি। তৈশির আগে চল শক্ত করে ক্রোধ নিয়ে বলে, সবকিছু জানার পরেও আপনি হ্যাঁ বলে চলে আসলেন। এরকম একটা পরিবারে আপনি আপনার বোনকে বিয়ে দেবেন? আমার বোন তাই হ্যাঁ বলে আসলেন? সারা জীবন ও এমন একটা ছেলের সাথে কাটাবে যে ছেলে টাকার লোভে পড়ে তার বড় বোনকে বিয়ে করতে যাচ্ছিল। রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় চলে যায় তৈশি। ঋদ্ধিক পিছু পিছু গিয়ে বলে, শিহাব লোভে পড়ে কিচ্ছুটি করছিল না, সব ওর বাবার কাছে। আসলে ভালো ছেলে, শিক্ষিত, ভালো জব করছে। তো তো কি হয়েছে? আর কেউ শিক্ষিত না, আর কেউ জব করে না, ছেলের অভাব পড়েছে দেশে। তৈশির হাতে হাত ভাঁজ করে ঘুরে দাঁড়ায়। তার চেহারায় তীক্ষ্ণ বিরক্তি। এইরকম একটা লোভী পরিবারে তার বোন সংসার করবে? ঋদ্ধিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই কয়দিনে পালকের জন্য শত প্রস্তাব এসেছে, বা আবার ফিরে গেছে। ছেলেপক্ষ তৈশির কথাটা জানলেই চলে যায়। ইমরুল সাহেব চিন্তা করতে করতে অসুখ ভাদিয়ে রেখেছেন। এই যে গতকাল সকালে পালক ফোন দিয়ে বলল উনি নাকি মাথা ঘুরে পড়ে গেছিলেন। কথাটা শুনেই ঋদ্ধিক অবিলম্বে ওদের বাড়িতে যায়। জোর করে ইমরুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় ওনার প্রেশার বেড়ে আছে। একদম টেনশন করতে মানা করেছে ডাক্তার, নয়তো স্ট্রোক করতে পারেন। আজ শিহাব তাকে ফোন দিয়ে দেখা করতে বলেছে। শিহাব ঋদ্ধিকে বারবার শুধু একটা কথাই বলছে, তাকে একটা বার বিশ্বাস করতে। হাফসার ইমরুল বলছেন শিহাব নাকি বেশ কদিন ধরে ওনাদের কাছে পালকের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছে। বাবা মায়ের কথা আলাদা রাখতেই এমন কথা দিচ্ছে। ইমরুলের অসুস্থতা, একের পর এক পালকের প্রস্তাব ফিরিয়ে দেওয়া, বারবার তৈশির পুরনো কথা নতুন করে মানুষদের সামনে আসা, সব দিক ভেবে ঋদ্ধিক হ্যাঁ বলে এসেছে। কিন্তু তৈশিকে এটা কিভাবে বলবে ঋদ্ধিক যে তার কারাবন্দি জীবনের কথা শুনে পালকের একের পর এক প্রস্তাব ফিরে যাচ্ছে? ঋদ্ধিকে পেছন থেকে তৈশিকে জড়িয়ে ধরে। তৈশিকে ছাড়াতে ছটফট করে ওঠে ঋদ্ধিক, শক্ত করে ধরে বলল, তোমার মনে হয় আমি না ভেবে কোনো সিদ্ধান্ত নিতে পারি? তৈশি নিশ্চুপ। ঋদ্ধিক বলে, আমার জন্য হলেই মেনে নাও। তৈশি তার পেট জড়ানো ঋদ্ধিকের হাত ধরে বলে, পালক কখনোই মানবে না এটা। ও শিহাবকে কখনোই পছন্দ করতো না। পালক মানবে, দেখো, শুধু তুমি মেনে নাও প্লিজ। ঋদ্ধিকের গলায় গভীর অনুরোধ। তৈশি ঋদ্ধিককে জড়িয়ে চুপ করে থাকে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে জানে আজ পালকের সাথে যা হচ্ছে সব তারই জন্য। পরদিন সকালে তৈশিকে নিয়ে ঋদ্ধিক ওদের বাড়িতে গেল। আজ শিহাব তার মাকে নিয়ে আসবে। ইমরুল বারবার ফোন দিয়ে বলেছেন সকাল সকাল ওরা যেন চলে যায়। তৈশি শুধু ঋদ্ধিকের জন্য মেনে নিচ্ছে, নয়তো এই বিয়েতে এসে একটুও রাজি না। হাফসার জন্য গিলে কোনো রকম। ভাগ্যের নির্মম খেলা দেখতে দেখতে উনিও বিরক্ত। দুপুরের দিকে শিহাব ও তার মা আসলো, সাথে আরো দু একজন মহিলা, একজন তার খালা, একজন তার নানি। তার বাবা আসেননি। উনি শিহাবের সিদ্ধান্তে খুশি না। ঋদ্ধিকের বাবা আসলেন শিহাবরা আসার পরে। সবার সামনে ঋদ্ধিক তার বাবার সাথে স্বাভাবিক আচরণ করলো। মুরব্বীরা আলাপ করতে লেগে গেল।
পালক ও শিহাবকে আলাদাভাবে কথা বলতে পাঠানো হয়। পালকের ঘরের সম্মুখে দাঁড়িয়ে আছে পালক ও শিহাব। শিহাবের মধ্যে বেশ জড়তা কাজ করছে। কি বলে কথা শুরু করবে তা বুঝে উঠতে পারছে না। সে গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। পালকের দিক থেকে কোনো জবাব এলো না। সে চোখ তুলে তাকালোও না। শিহাব কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি এখনো আমাকে খারাপ ভাবছো? পালক চোখ তুলল। সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ চোখ শিহাবের চোখে রেখে বলল, আপনারও কি মনে হয়নি আমার একটা পছন্দ থাকতে পারে? শিহাবের হৃদয় কিঞ্চিত ভাঁজ পড়ল। মনে খানিক সন্দেহ পুষে সে প্রশ্ন ছুড়ল। তুমি কাউকে পছন্দ করো? পালক নাসূচক মাথা নেড়ে বলে, আপনাকেও করি না। কেন? এই বিষয়টার জন্য? আমাকে একবার বিশ্বাস করে দেখো, একটা সুযোগ দিয়ে দেখো। ঠকবে না তুমি পালক? পালক কিছু বলল না। তার গলা আটকে এসেছে। শিহাবকে তো সে আগে থেকেও পছন্দ করতো না। যৌতুকের বিষয়টা জানার পর থেকে এখন আরো পছন্দ নয়। এইরকম একটা মানুষকে জেনে শুনে বাবা পছন্দ করেছে, এই ব্যথা তার দম বন্ধ করে দিচ্ছে। ওদের বিয়ের দিন তারিখ সব ঠিক করা হলো। 2 দিন পরেই বিয়ে। ওরা সবাই চলে যাওয়ার পরে এনামুলও চলে যান। আগামীকাল শপিংয়ে যাওয়া লাগবে, তাই ঋত্বিক তৈশীকে সাথে করে নিয়ে যেতে চাইছে। তৈশী তার মাকে খুঁজে রান্নাঘরে গেল। হাফসা সব কিছু গুছিয়ে রাখছেন। তৈশী বলল, মা, আমি ওর সাথে চলে যাচ্ছি। হাফসা চুপ। কেন জানি আজ তৈশীর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। ভেতরের বিদ্বেষ চিত্ত বারবার বলছে সবকিছু তৈশীর জন্যই হচ্ছে। আজ এত কিছু হওয়ার পেছনে শুধু তৈশীই দায়ী। তৈশী পালকের থেকে বিদায় নিতে গেলে পালকও কিছু বলল না। একই ভাবনা তারও মনে চলছে। বোনের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিচ্ছে মনে। ঋদ্দিকের বুকে ঘুপটি মেরে গভীর ঘুমে তলিয়েছে তৈশী। ঋদ্দিক আস্তে আস্তে তাকে নিজের বুকের ওপরে থেকে সরিয়ে বালিশে রাখলো। তৈশী ঘুমের ঘোরে হাত দিয়ে জড়িয়ে ধরে ঋদ্দিককে। তৈশীর হাত সরিয়ে সে বিছানায় ছেড়ে ওঠে। 2 চোখের পাতায় কিছুতেই ঘুম আসছে না। ছাদে গিয়ে রেলিংয়ের ওপর বসলো। ভেতরটা কাঁদছে, খুব কাঁদছে। তীক্ষ্ণ এক হাহাকার পাঁজর ভেঙে যাচ্ছে। আজ আসার সময় যখন তৈশী তার মা ও বোনের থেকে বিদায় নিতে গেল, ওরা তাকে যথেষ্ট এড়িয়ে গেছে। 2 জনের মধ্যে একজনও তৈশীর সাথে কথা বলেনি। তার সবই ঋদ্দিকের চোখে পড়েছে। তৈশীকে কেউ অবহেলার চোখে দেখলে ঋদ্দিকের কষ্ট হয়। তার ভেতর কাঁদে। তৈশীর এই হীনবর্ণ জীবনের জন্য দায়ী ঋদ্দিকের বাবা। ঋদ্দিকের ভেতর ছিঁড়ে কান্না পাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। তার বাবা পরকীয়া করতেন, এই কথাটা ভাবলেই ঘৃণায় সমস্তটুকু হিম হয়ে আসে। ফজরের আজান হয়ে গেল। ঋদ্দিক এখনো ছাদে। ফজরের পরে ছাদে হাঁটাহাঁটির অভ্যাস আছে শেফালির। আজও নামাজ শেষে করে ছাদে গেলেন হাঁটতে। হেঁটে হেঁটে তাসবিহ পড়েন। ভোরে বয়ে চলা স্নিগ্ধ বাতাসে হাঁটতে ওনার ভালো লাগে। ছাদে পা রাখতেই নাকের মধ্যে বিশ্রী একটা ধোঁয়া এসে লাগে। কণ্ঠে বিরক্তিকর আওয়াজ তুলে দম আটকানো গন্ধে নাক ছিটকে তাকান শেফালি। চারদিকটায় এখনো পুরোপুরি আলো ফুটেনি। আবছা আলোয় দেখা যাচ্ছে রেলিংয়ের উপরে পা ঝুলিয়ে ছাদের দিকে পিঠ করে কেউ একজন বসে আছে। 2 হাতে ভর করে আছে রেলিং। একটি হাতে জ্বলন্ত সিগারেট। শেফালি বললেন, সৌমিক। রেলিংয়ের দিকে থেকে কোনো সারা শব্দ নেই। শেফালি 2 পা সামনে এগিয়ে ভালো করে তাকান। এটা তো সৌমিক না, ঋত্বিক। ধোয়া ওঠা সিগারেটের হাত আবারও নিয়ে গেল মুখের সামনে। একদোলা ধোঁয়া এলোমেলো হয়ে ছড়িয়ে গেল চারিদিকে। দম আটকানো সিগারেটের গন্ধে শেফালি নাক ছিটকে বিরক্তিতে চলে যেতে পা বাড়ান। ঋত্বিক বলে ওঠে, আম্মা। শেফালি থেমে যান। ঋদ্দিকের কণ্ঠ ভেজা। ঋদ্দিক কি কাঁদছে? ঋদ্দিক হাতে সিগারেটটা ফেলে দিয়ে রেলিং থেকে নামলো। কয়েক মুহূর্তে শেফালির দিকে তাকিয়ে রয়। ঋদ্দিকের গাল বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে যায়। শেফালির কঠিন হৃদয়টা ছ্যাদ করে উঠল। ঋদ্দিক সিক্ত কণ্ঠে বলল, তৈশীর কোনো দোষ ছিল না আম্মা। তোমার সন্দেহের জন্য তৈশীর জন্ম নেই কেন বাবা দিদা? এই মিথ্যে কবে মুছবো আম্মা? ভবিষ্যতে আমার সন্তান পৃথিবীতে আসার পর? শেফালি প্রথমে অবাক হয়ে তাকালেও পরে বিরক্তিতে মুক্তিত করে নিলেন।
কুঞ্চিত কপালের নিচে থাকা তীক্ষ্ণ চোখ জোড়া দিয়ে তাকালেন ঋদ্ধিকের দিকে। এসব কথা নিশ্চয়ই হাফসা বলেছে, নয়তো ঋদ্ধিক এসব জানার কথা না। ঋদ্ধিক তাচ্ছিল্য হেসে বলল, ছোটবেলায় ফিহার শ্রমিক বলতো আমি তুমি আম্মা ডাকি কেন, শুনতে অড লাগে। আমি বলতাম আম্মা ডাকে একটা মায়া আছে, আম্মা ডাকতে কলিজা ঠান্ডা করে দেয়। তোর ওটা বুঝবি না, তুমি আমার সব থেকে দুর্বল জায়গা ছিলে আম্মা। সে তোমার থেকে আমি আমার জীবনের সব বড় বড় কষ্ট পেয়েছি। শেফালি কেন জানি কোনো প্রতিক্রিয়া দিতে পারল না। ঋদ্ধিক আবারও বলল, তুমি অন্ধকারে তীর ছুড়লেও চাষের দিকে ছুটতাম। একটা বাড়ি তীর ওই রোকসানা থেকে ছুড়লে এত অগোছালো হতো না কিছুই, সব ঠিক থাকতো আম্মা। তোমার স্বামী তোমার নাকের ডগে বসে দিনের পর দিন পরকিয়া করে গেছে। তার মুখোশ উন্মোচন হওয়ার ভয়ে তার পাপ নিজ হাতে শেষ করেছে। আর তুমি স্বামীকে ধরে রাখতে না পারার ব্যর্থতা একটা বাচ্চা মেয়েকে ছাড় দাওনি। আমার ঘৃণা হচ্ছে এটা ভেবে যে আমি তোমাদের সন্তান। তোমরা তো নিকৃষ্ট কেন আম্মা? তোমরা হচ্ছ। আর কিছু বলল না ঋদ্ধিক, গলায় কথা আটকে নিয়ে উদ্বেগসিক্ত চোখে তাকায় শুধু। একরাশ ঘৃণা নিয়ে মুখ ফিরিয়ে বড় বড় পা ফেলে চলে যায় মায়ের পাশ কেটে। শেফালি নিশ্চল দাঁড়িয়ে রইল। ঋদ্ধিক এসব কি বলে গেল? রোকসানাকে নিয়ে তো উনি কখনো এটা ভাবেননি। নাস্তার টেবিলে পরিবারের সবাই থাকলেও শেফালি নেই। এনামুল অনেক ডেকে এলেন, কেন সাড়া দেননি। এনামুল ঘুম থেকে উঠেছেন থেকে দেখছেন শেফালি চুপচাপ, কি যেন ভাবছেন শুধু। এনামুল যতবার জিজ্ঞেস করেছে কোনো জবাব না দিয়ে শূন্য চোখে চেয়েছিলেন। এনামুল দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার টেনে বসলেন। ঋদ্ধিক আর তৈশী নেই। ওই ওই যে ফিহার বিয়ে নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে ঋদ্ধিক বাড়িতে খাওয়া বন্ধ করলো, এখন খায় না। এনামুল ডাকেন তৈশীকে। তৈশী ফ্রেশ হয়ে এসেছে মাত্র। এনামুল হকের ডাক শোনা যাচ্ছে ঋদ্ধিক ওয়াশরুমে। তার নিষেধ আছে ওনার ডাকে না যাওয়ায়। উনি বারবার ডাকছেন, তা উপেক্ষা করতে পারলো না তৈশী। দেখেছেন চাচা, নাস্তা করবে না? বসো। ওনার সাথে খাবো নে, আপনারা খান। এনামুল মাথা বাঁকিয়ে হাসেন। শ্রমিক চুপচাপ খাচ্ছে। ফিয়া খেতে খেতে বলল, পরশু তো বিয়ে শপিং করবা না? আজ যাব, আপনিও চলেন আমাদের সাথে। রূপসা যেন তৈশীর বলার অপেক্ষায় ছিল। সে দ্রুত বলে, হ্যাঁ হ্যাঁ, চলো না ফিয়া আপু, আমরাও যাই। ফিহা খেতে খেতেই ম্লান হাসে। তৈশী, আমি যাচ্ছি বলে এই উপরে চলে গেল। শ্রমিক কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সে বলল, কার বিয়ে বাবা? পালকের। শ্রমিকের হাত থেমে যায়। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ঢোক গিলে ক্ষীণ করে প্রশ্ন ছুড়ে, পালকের বিয়ে? হ্যাঁ, তুই চিনিস ছেলেটাকে? শিহাব নামে একটা ছেলের সাথে তৌসির বিয়ে ঠিক ছিল, তাই না? ওই ছেলেটাই। প্রথমে কেউ রাজি ছিল না, এখন নাকি সবাই রাজি। আজ ছেলে এসেছিল তার মাকে নিয়ে। ছেলের বাপ মনে হয় রাজি না। আগামী পরশু বিয়ে, কোনো অনুষ্ঠান করা হবে না। শ্রমিক আবার ঢোক গিলে প্লেটের ওপরে হাত রেখে চুপচাপ বসে আছে। কি যেন হয়ে গেল তার। হাতে রাখা ভাতটুকু আর মুখে তুলতে পারছে না। হাতে শক্তি নেই নাকি মস্তিষ্কে কাজ করছে না, বোধ হচ্ছে না তার। রাত প্রায় শেষের দিকে। পালকের চোখে ঘুম নেই। চলন্ত ফ্যানটির দিকে তাকিয়ে আছে নিথর হয়ে। চোখ ছিঁড়ে জল গড়িয়ে বালিশের উপরে পড়ছে। বুকের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজস্র যন্ত্রণা। পাশে রাখা ফোনটা অনবরত বেজে যাচ্ছে। রাত ৩টা থেকে শ্রমিক ফোন দিয়ে যাচ্ছে। আজ হাতে অন্য কারো দেওয়া আংটি জলজল করছে। তো আজ ফোন দিচ্ছে শ্রমিক কেন? নতুন করে পুরাতে চায়? আর কত শক্ত হবে পালক? আর কত নিজেকে স্বাভাবিক দেখানোর নাটক করবে? দুই হাতেই মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নার গতি বারবার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। একবার যদি মুখ ফুটে সবাইকে বলতে পারত সে এই বিয়ে করবে না। একবার যদি সৌমিককে বোঝাতে পারত সে আজও সৌমিককে কতটা চায়। কাঁদতে কাঁদতে একসময় চোখ লেগে যায় পালকের। ঘুম ভাঙে 11টার দিকে। ফোন হাতে নিয়ে দেখে সৌমিক ফজরের পর আর কোনো কল করেনি।
ফ্রেশ হয়ে এসে দেখে সৌমিক আবারও ফোন দিচ্ছে। এতদিন যেটা করেনি সেটা এখন করে নিল। সৌমিকের নাম্বার ব্লক করে দিল। ভেতর টেনে ভারী এক দলা শ্বাস এনে ছাড়লো পালক। বুকটা বেশ ভারী অনুভব করছে। 2-1 মিনিট পর ফোনে আবারও কল এলো, আননোন নাম্বার। তবে পালক বুঝতে পারছে এটা সৌমিক হবে হয়তো। তার সন্দেহই ঠিক হলো। আগত নাম্বার থেকে মেসেজ এলো, পালক একটাবার ফোনটা ধরো। পালক তবুও ধরল না। সে বুঝে এই মানুষটা তাকে ইচ্ছে করে পুরায়, আজও তাকে পুরানোর জন্য ফোন দিচ্ছে। সৌমিকের ফোন দেওয়া বন্ধ হচ্ছে না। পালক আর জেদ নিয়ে বসে থাকতে পারল না। উঠে বসে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ফোনটা ধরল। ফোনের দুই পাশ থেকে পিনপতন নীরবতা। কেউ হ্যালোটাও বলছে না। কাটায় কাটায় পুরো 2 মিনিট পরে নীরবতা ভেঙে সৌমিক শুরুতেই সে বলে, একটু দেখা করবে? পালক ঢোক গিলে বলে, কেন? কি প্রয়োজন? তোমার সাথে কথা আছে তাই। আপনার কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। শেষবারের মতন অনুরোধ করছি। আপনি কি চান বলুন তো? আমাকে বদনাম করার ফোন দিয়ে আসছেন? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধু শুধু আমাকে ডাকবেন না। বললাম তো তোমার সাথে কথা আছে। পালক ফোন রেখে দিল। আর একটা বাক্য বলতে গেলে কান্না চলে আসবে। অনেক কষ্ট করে এতক্ষণ দমিয়েছে সে। সৌমিক বারবার ফোন দিয়ে যাচ্ছে। পালক নিজেকে শক্ত রাখলো, কিন্তু নরম একটা হৃদয় বুকের ভেতরে রেখে বাইরে থেকে কতটুকু আর শক্ত থাকা যায়। শ্রমিকের জেদের কাছে ঝুঁকে পড়ল সে। কিছু দরকারি জিনিস কিনতে হবে বলে বোরকা পরে বেরিয়ে পড়লো। পালকের কলেজের একটু কাছেই একটা নির্জন জায়গায় অপেক্ষা করছে সৌমিক। পালক এসে বলে, বলুন, কি বলবেন? সৌমিক এসে একদম পালকের সম্মুখে দাঁড়ায়। পালকের অস্তিত্বে পড়ে যায়। এক পা পিছিয়ে চোখ দুটো চরকির মতো এদিক ওদিক ঘুরতে ব্যস্ত হয়। যে একবারের জন্য সৌমিকের দিকে তাকাচ্ছে না। সৌমিক প্রশ্ন করলো, তুমি নাকি শিহাবকে বিয়ে করতে হ্যাঁ বলেছো? হ্যাঁ, আপনার কি সমস্যা তাতে? সৌমিক তাচ্ছিল্য করে হাসলো, তারপর বলল, তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছিল কি শর্ত রেখে তা ভুলে গেছো? পালক জবাব দেয় না, তবে তীক্ষ্ণ চোখে তাকায়। সৌমিক বলে, ভেবেছিলাম তোমার বেশ আত্মসম্মান বোধ আছে, অথচ তুমি কিনা এমন একজনকে বিয়ে করছো যে তোমার বোনকে যৌতুকের জন্য বিয়ে করতে চাইছিল। পালকের গায়ে লাগলো কথাটা। সে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, এসব বলার জন্য আমাকে ডেকেছেন? সৌমিক এক গাল হাসে, আবারও যেন তাচ্ছিল্যের হাসি। ব্রেঞ্চের উপরে রাখা ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার বিয়ের গিফট। আপনার গিফট আপনার কাছে রাখুন। পারিবারিক সম্পর্কের খাতিরেও তো আমি তোমাকে একটা গিফট করতেই পারি, তাই না? না, পারি না। সৌমিকের গলা এবার নরম শোনালো। আজকের দিনের পর আমাদের দেখা হওয়ার চান্স 0। শেষ দেখা ভেবে রেখে দাও। পালক তার রক্তিম চোখ জোড়া সৌমিকের চোখে রাখে। সৌমিকের চোখ আর শান্ত। রাগ, তিরস্কার, আবেগ কিচ্ছুটি নেই। তবুও যেন দেখলো পালক গভীর কিছু, যা উপলব্ধি করতে পারলো না সে। শুধু নিস্তেজ হয়ে এলো চোখের তীক্ষ্ণ দৃষ্টি। সে চোখ নামিয়ে নিল, হাত বাড়িয়ে নিল না শ্রমিকের হাতের প্যাকেটটা। শ্রমিক প্যাকেটটা ব্রেঞ্চের উপরে রেখে 2 কদম সামনে গিয়ে পালকের একদম সম্মুখে দাঁড়ালো। পালক অন্যদিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে। শ্রমিক টান দিয়ে পালকের নিকাব খুলে ফেললো। পালক প্রচন্ড রাগ নিয়ে তাকিয়ে বলে, অভদ্রতা আপনার রক্তে মিশে গেছে, তাই না? শ্রমিক বলে, দেখলাম কি দেখেছে শিহাব তোমার মাঝে যা আমি দেখতে পাইনি। শ্রমিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে যায় পালক। শ্রমিক একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ব্রেঞ্চের ওপর অবহেলায় পড়ে আছে পালকের জন্য আনা প্যাকেটটা। শপিং শেষে তৈশিকে ওদের বাড়িতে দিয়ে তার বাড়িতে চলে আসলো ঋত্বিক। রুমে এসে ঢুকতে দরজায় নক পড়ে। খালেদা অস্থির গলায় ডাকছেন। ঋত্বিক দ্রুত দরজা খোলে। খালেদার চোখে মুখে কাতরতা। ভাবি কাল সকাল থাইকা কিচ্ছু খাই নাই, এখন নাস্তার লাইগা ডাকছি, কয় খাইব না। ঋত্বিক বলে। ওনার স্বামী কই? ঋতিকের প্রশ্নে খালেদা আহম্মকের মতো তাকান, তারপর বলেন, নাস্তা কইরা কই জানি গেছে গা। ঋতিক কিছু না বলে মায়ের রুমের দিকে পা বাড়ায়।
বিরক্তিতে তার মস্তিষ্ক এমনিতেই টকবক করছে। চারদিকে নিত্য নতুন সমস্যা, তার উপরে আবার মায়ের নতুন নাটক। এনামুল সিঁড়ি ভেঙে উপরে উঠছিলেন, খালেদা আগে আগে আর ঋদ্ধিক পিছে পিছে। ওনার বেডরুমে ঢুকেছে দেখে কৌতূহল নিয়ে তিনিও আগালেন। দরজায় নক না দিয়ে রুমে ঢুকে যায় ঋদ্ধিক। শেফালি জানালার সামনে দাঁড়িয়েছিলেন। জানালার থেকে বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। শেফালির চোখ সেখানেই। ঋদ্ধিক রুমে ঢুকে এই অকপটে প্রশ্ন ছুড়ল। কিছু খাচ্ছ না কেন? ছেলের কণ্ঠে শেফালি নড়ে ওঠেন, তবে কোনো জবাব দেবেন না। ঋদ্ধিক পুনরায় বলল, খাওয়ার ইচ্ছে না থাকলে হালকা কিছু খেয়ে মেডিসিন নাও। কথাটা শেষ করে চলে যাবে ঋদ্ধিক, তখনই শেফালি কেঁপে ওঠা সিক্ত কণ্ঠে ডাক দেন, ঋদ্ধিক। ঋদ্ধিক থামলো, অবাক হলো মায়ের কান্না জড়িত কণ্ঠ শুনে। কপালে ভাঁজ পড়ে মুখ খসে বেরিয়ে আসে আম্মা ডাক। আম্মা। শেফালি ঠায় দাঁড়িয়ে রইলেন। ঋদ্ধিকও নিজের জায়গায় অটল রইল। এতদিনের বিদ্বেষ মা ছেলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। শেফালির নাক টানার ঈর্ষাদ শব্দও কানে আসলো। উনি সত্যিই কাঁদছেন। ঋদ্ধিক খালেদাকে ইশারা করলো চলে যেতে। খালেদা দরজা বন্ধ করে চলে যান। ঋদ্ধিক আবার ডাকে, আম্মা। শেফালি কান্না ভেজা ভারী কণ্ঠে বলেন, আমাকে আম্মা ডাকিস না, এই সম্মানের যোগ্য আমি না। এসব কেন বলছো? শেফালি শব্দ করে শ্বাস ছাড়লেন, যেন ওনার দম আটকে এসেছে। ঋদ্ধিক করুণ চোখে তাকায়। সে তার মায়ের ব্যথাটা বুঝতে পারছে। ঋদ্ধিক মৃদু কণ্ঠে বলে, কেঁদো না, কান্না থামাও। এনামুল হক ভেতরে ঢুকতে গিয়েও ঋদ্ধিকের কেঁদো না, কান্না থামাও শুনে থেমে গেলেন। শেফালি বলেন, তুই তো তখন ইন্টারে ছিলি, তাই না ঋদ্ধিক? ঋদ্ধিকের মায়ের কথা মানে বুঝলো না। সে জিজ্ঞাসা চোখে তাকালো। শেফালি ভেঙে আসা কণ্ঠে বলল, তোর মতো যুবক ছেলেকে রেখেও তোর বাবার রুকসানার কাছে যেত। এনামুল বিস্ফোরিত চোখে কুঠির ছেড়ে বেরিয়ে আসতে চায়। শেফালি আর ঋদ্ধিক রোকসানার বিষয়টা জানে। দরজার সামনে থেকে দ্রুত সরে গিয়ে জানালার পাশে যান। শেফালি ফের বলেন, আমি না হয় ভুল মানুষকে সন্দেহ করতাম, মানুষ ভুল হলেও সন্দেহ তো ভুল ছিল না। তোর বাবা তো সত্যি সত্যি অন্য নারীতে আসক্ত ছিল। ভাবতাম যা করেছে যৌবনে করেছে, মেয়ের জন্মের পর এসব ছেড়ে দিয়েছে ভেবেছিলাম, কিন্তু না, তুই যখন বিয়ের উপযুক্ত হয়ে গেছিস তখনও। ঋদ্ধিকের বুকে ভারী ব্যথা হচ্ছে। একই কষ্ট তো তারও হয়। যখন সে 21 বছরের যুবক, তখনও তার বাবা ছিলেন পরকীয়ায় লিপ্ত। শেফালি বলেন, সন্দেহ আমাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে আমার চোখের সামনে এত কিছু হলো আমি বুঝলামই না। তোর বাবাকে আমি যা ভাবতাম সে তার থেকেও জঘন্য। শুধুমাত্র এই একটা মানুষের মায়ায় আটকে, তার সংসারের মায়ায় আটকে আমার যতটা নিকৃষ্ট হওয়ার লাগে আমি হয়েছি। জোর করে হলেও সব আমার রাখতে চেয়েছি, ভাবতাম আমি তা পেয়েছি। কিন্তু তোর বাবা তো। থেমে যান শেফালি, ঢোক গিলে আবার বলেন, তুই ওর কঠিন শাস্তির ব্যবস্থা কর। আমি বলছি তোকে, এই মানুষটা ততটা যন্ত্রণা ভোগ করুক যতটা আমি করে এসেছি এত বছর। ঋদ্ধিকের চোয়াল শক্ত, তবে চোখের চাহনি ক্ষুণ্ণ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি রুমে যাচ্ছি, খালেদা খালা খাবার নিয়ে আসবে, খেয়ে নিও। ঋদ্ধিক চলে যেতে লাগে। শেফালি বলে ওঠেন, কালকে তুষিকে নিয়ে আসিস। ঋদ্ধিক থামে। তৈশনিককে নিয়ে এত বাজে সন্দেহ করতেন তার মা, এটা সে এখনো স্বাভাবিকভাবে নিতে পারেন না। তার মাকে সে ভালোবাসে, সম্মানও করে, মায়ের কষ্ট অনুভব করতে পারে, কিন্তু এই একটা বিষয় কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না সে। ঋদ্ধিক জবাব না দিয়ে চলে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুরে দাঁড়ান শেফালি। চোখ দুটো লাল বর্ণ, কান্নার জন্য ফুলে আছে চারপাশ। অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন দরজার দিকে। ভুলের ওপর দাঁড়িয়ে থেকে ছেলেকে কত না অবহেলা করতেন। তৈশী তাকে নিয়েছিল কত নোংরা চিন্তা। উনি কিভাবে বুঝবেন? আজ সারাদিন থেকে এই অনুতাপ ওনাকে এক ফোঁটা জল মুখে তুলতে দেয়নি।
চুপি চুপি জানালার সামনে থেকে সরে যেতেই 2 কদম পিছাতেই কারোর সাথে ধাক্কা খেলেন এনামুল। হকচকিয়ে পেছনে তাকিয়ে উনি থমকে গেলেন। পুরো পৃথিবী যেন কেঁপে উঠল, ওনার কলিজা কেঁপে ওঠে। ওনার সম্মুখে সৌমিক তাকিয়ে আছে, কিংকর্তব্যবিমূঢ় তার চাহনি। এনামুল ঢক গিললেন, তার মানে সৌমিকও সব শুনেছে। সৌমিক অবিশ্বাস্য চোখ নিয়ে বাবাকে দেখলো শুধু। চিলেকোঠার খুটখুটে অন্ধকার ঘরটিতে বসে হাঁপাচ্ছেন এনামুল হক। শঙ্কিত হলে ওনার শ্বাসকষ্ট বেড়ে যায়। একটু পর পর অক্সিজেন নিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। আজ যেন ইনহেলারটা অকেজো হয়ে গেছে। ওনার চরিত্রের দাগ যে চাদরটায় ঢেকে রেখেছিল, সেই চাদরে এত বছর পর টান পড়বে ভাবেননি তিনি। আজ ছেলেরা জানে তাদের বাবা ভালো মানুষ ছিলেন না। তাদের বাবা তাদের মাকে ঠকিয়েছে। এই মুখ ছেলেদের দেখাবেন কিভাবে? কোন মুখ নিয়ে ওদের সামনে দাঁড়াবেন? গলা শুকিয়ে চৌচির হয়ে গেছে। পানি পানি খুব প্রয়োজন। এনামুল রান্নাঘরের দিকে ছুটলেন। লজ্জা আর ভয়ে ওনার কলিজা শুকিয়ে গেছে। পরিবারে জোড়াজড়িতে মাত্র 23 বছর বয়সে ছাত্র জীবনেই শেফালিকে বিয়ে করেছিলেন এনামুল হক। রোকসানার সাথে 8 বছরের সম্পর্ক 2-3 দিনের ব্যবধানে শেষ হয়ে গিয়েছিল। রোকসানা ছিলেন ওনার বাবার চাচাতো বোনের মেয়ে। সেই 15 বছর বয়সে রোকসানার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। সে বয়সটাতে ওনার সঙ্গসাথীরা গ্রামের কাঁচা রাস্তা মোড়ে মার্বেল খেলতো। এনামুল হকের বাবা অতি কঠোর হওয়ায় মুখ খুলে বাবাকে বলতে পারেনি রোকসানার কথা। বিয়ের পর শেফালিকে স্পর্শ করার ইচ্ছে জাগতো না মনে। দেখলেই কেমন গা গুলানো অনুভূতি হতো। রোকসানার জন্য ছটফট করতো মন। বিয়ের 2 সপ্তাহ পর শেফালি ওনাকে প্রশ্ন করে বসেন, শেফালির থেকে দূরে দূরে থাকেন কেন তিনি? এনামুল শেফালিকে জবাব না দিলেও বুঝে যান, প্রশ্ন যখন শুরু হয়ে গেছে এখন লোকজনও জানবে উনি স্ত্রীর মর্যাদা আদায় করছেন না। সাহস করে একদিন ওনার মামাকে বললেন রোকসানার কথা। ওনার মামা ওনার বাবাকে বিষয়টা জানালেন। কথা শুনেই ওনার বাবা চটে যান। ওনাকে একটা ঘরে বন্দি করে কারেন্টের তার দিয়ে পেটান। বিয়ের পরে এসে আর একটা মেয়েকে ভালোবাসি বলছে, তাও রোকসানাকে। রাগে ছেলেকে ত্যায্য করে দেওয়ার হুমকি দেন। এনামুল তবে যান। ওনার মামা ওনাকে মান সম্মানের দোহাই দিয়ে বোঝান। এনামুল হক রোকসানাকে ভুলে গিয়ে ধীরে ধীরে শেফালিকে মেনে নিতে লাগেন। একদিন হঠাৎ ওনার বাবা মারা যান। ইমরুলের দায়িত্ব এসে পড়ে এনামুলের ওপর। এনামুল হকের বাবা ওয়াদা করিয়ে যান যেন সৎ ভাইয়ের মতো না চলেন ওনারা। বাবা দিয়ে যাওয়া প্রতিটি দায়িত্ব এনামুল নিখুঁতভাবে পালন করতে লাগেন। মেনে নেন শেফালিকেও। লেখাপড়া, সংসার সব মিলিয়ে একটা ব্যস্ত জীবন ওনাকে ঘিরে ধরে। উনি রোকসানার কথা প্রায় ভুলেই যান। ঋদ্বিক ও সৌমিকের জন্মের পর শেফালির প্রতি পুরোপুরি দায়িত্বশীল হয়ে যান এনামুল হক। ওনার চাকরিও হয়। চাকরির সুবাদে সদরে থাকা শুরু করেন। ব্যস্ততা আরও বাড়তে লাগে। ওনার বিয়ের যখন 7 বছর তখন ইমরুলকে বিয়ে করানো হয়। হাফসার বয়স খুব কম ছিল। বিয়ের 4 মাসের মাথায় অল্প বয়সী এই মেয়েটাও প্রেগনেন্ট হয়ে যায়। ওনার স্ত্রীও প্রেগনেন্ট ছিলেন। এনামুল ভাবেন একই ঘরে দুটো অসুস্থ মানুষ কিভাবে কি করবে। তার উপর হাফসার বয়স কম। এনামুল কাজের জন্য মানুষ খুঁজছেন। বিশ্বস্ত বলতে রোকসানার মা ছিলেন। উনি লোকের বাড়ি কাজ করে চলতেন, তাই এনামুল ওনাকে কাজে ডাকেন। 1 মাস কাজ করে অসুস্থতায় চলে যান তিনি। গিয়ে ওনার মেয়ে রোকসানাকে পাঠান। এনামুল ভাবেননি এভাবে রোকসানাকে পাঠানো হবে। আগে জানলে হয়তো রোকসানার মাকে কাজে আনতো না। এনামুল প্রথম বাড়িতে আসলে রোকসানাকে এড়িয়ে চলতেন। কিন্তু একদিন রোকসানা এনামুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেন। এত বছরেও এনামুলকে ভুলতে না পারার যন্ত্রণার কথা বলেন। এনামুল রোকসানাকে ফিরিয়ে দেন, বোঝান এখন ওনার বউ বাচ্চা আছে,
সংসার আছে। এখন আর আগের মতো কিছুই নেই। রোকসানা বুঝেন না, যতবার এনামুল বাড়িতে আসেন রোকসানা একই কাজ করেন, একই আবদার, একই মিনতি। এনামুল ছাড়া থাকতে পারছে না। 8 বছরের মায়ায় গাঁথানো ভালোবাসা বারবার ফিরিয়ে দেওয়ার দুঃসাহস হয়নি এনামুল হকের। একদিন দ্বিতীয়বারের মতো জীবনে জায়গা দিয়ে দেন রোকসানাকে। মাসখানেক পর রোকসানা জোরাজোরি করেন বিয়ে করার জন্য। ভালোবাসার মানুষকে নির্বোধ করে দেয়। এনামুল প্রথম প্রথম গুরুত্ব না দিলেও এক পর্যায়ে গিয়ে ঠিকই বিয়ে করে নেন রোকসানাকে। লুকিয়ে চাপিয়ে সম্পর্ক চালিয়ে যান মাসের পর মাস। এনামুল রোকসানার প্রতি এত বেশি আসক্ত হয়ে যান যে শেফালির চাহিদাও পূরণ করতে চাইতেন না। সম্পর্কের প্রতি এত এত অনীহা দেখে শেফালির সন্দেহ বাড়ে। ঝগড়া কথা কাটাকাটি দিনকে দিন বাড়তে থাকে। তৈশির জন্ম নিয়ে বাজে মন্তব্য করায় এনামুল খুব মারধর করেন শেফালিকে। সেই ঝগড়া নিয়ে শেফালি চলে যান। তারপর সংসার 2 ভাগে ভাগ হয়। সন্তানদের দোহাই দিয়ে আস্তে আস্তে সব ঠিক হতে লাগে, কিন্তু এনামুল বদলান না। রোকসানার সাথে ওনার সম্পর্ক ঠিকঠাক চালিয়ে যান। এভাবে বছর কয়েক যায়। ঋদ্ধিক সৌমিক বড় হয়। হঠাৎ একদিন রোকসানা এনামুলকে জানায় ঋদ্ধিক আর তৈশির সম্পর্কে জড়িয়েছে। এনামুল বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেন। ভেবে রাখলেন ওদের বিয়ে দিয়ে না হয় ভাইয়ে ভাইয়ের সম্পর্ক তাজা রাখবেন, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। তৈশির পালানোর বিষয় ছড়ানোর সাথে সাথে রোকসানার গোসলের কথাও পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। চারিদিকে গুঞ্জন শুরু হয়। রোকসানা কেন এত রাতে পুকুরে ছিল? রোকসানার কাছে বাটনের ফোন ছিল, যেটা এনামুল দিয়েছিলেন। এনামুল রোকসানাকে ফোন দিয়ে বলেন, শুনো, আমি কিন্তু নিজের কথাতে অটুট থাকব। কাউকে বুঝতে দিবা না যে তৌসি সত্যি বলছে। এভাবে আর কয়দিন লুকাইবা? বিয়ে যখন করছো সমাজে প্রকাশ করছো না কেন? কয়জন আমার কথা বিশ্বাস করব? কেউ না কেউ তো কইবই তৈশি সত্য কইতাছে। যে যা বলার বলুক, আমি যা বলছি তুমি শুধু তাই করবা। অতিরিক্ত পণ্ডিত করার দরকার নেই। আমার বদনাম হইব আর আমি চুপ থাকমু কইতাছো? এনামুল মোলায়েম গলায় বলেন, রোকসানা, বোঝার চেষ্টা করো। আমার সন্তানরা বড় হয়ে গেছে। এখন হুটহাট করে এসব সামনে আসলে আমি ওদের সম্মুখীন হব কি করে? ওরা যদি প্রশ্ন করে আমি কেন এসব করেছি, তখন কি জবাব দিব? শুধু নিজের আর সন্তানদের কথা ভাবতাছো, আমার কথা ভাবলা না? পুরাটা সমাজ আমারে নিয়া খারাপ কথা কইতাছে তোমার লাইগাই তো। সময় দাও, আমি তোমার একটা ব্যবস্থা করছি। এখন আপাতত এসব ঝামেলা মিটমাট করে দাও। রোকসানা রেগে গেলেন। রাগান্বিত কণ্ঠে বললেন, ব্যবস্থা করবা তুমি? আমি ব্যবস্থা চাইতাছি নাকি অধিকার? কও। তোমার কোনো ব্যবস্থা করতে হইব না। তোমার সব ভাই বোন আইজি এইখানে আছে না? আইজি আমি সবাইরে কইয়া দিমু সত্যিটা। দাসীর মতো জীবন আর কাটাইতে পারমু না আমি। তোমার দাসী হতে বলেছিলাম আমি? তুমি নিজেই তোমার জায়গাটা বেছে নিয়েছো। জোর করে জীবনে এসেছো। বারবার বুঝিয়েছি তোমায়, জেদ ধরে বসেছিলে। এখন আবারও জোর করে সব আদায় করতে চাচ্ছ। শেষবারের মতো বলছি রোকসানা, তুমি কাউকে কিচ্ছু বলবা না। আমার সন্তানরা যদি একটু আঘাত পায়, আমি তোমাকে খুন করতেও ভাববো না। হ্যাঁ মাইরা দাও, এমনে বাইচে থাকার চাইতে মইরা যাই। হয় আমারে অধিকার দাও, নয় মারো। আচ্ছা, কান্নাকাটি থামাও, আমি দেখছি কি করা যায়। আপাতত চুপ থাকো। আমি আর চুপ থাকতে পারুম না। সবাইরে কইয়া দিমু যা অয় ওইব। তুমি আরেকবার বাধা দিতে আইলে সবাইরে এইটাও কইয়া দিমু তৈশি তোমার পোলার লগে ভাগতে চাইছিল। বাবা, সৌমিকে ডাকে ভাবাচ্ছেদ হয় এনামুলের। দারুণ ত্রাসে কেঁপে উঠতেই হাতের গ্লাস থেকে খানিকটা পানি পড়ল ছিটকে। সৌমিক ধীর পায়ে এসে বাবার সম্মুখে দাঁড়ায়।
এসব কি সত্যি বাবা? শূন্য চোখ তুলে তাকায়। সৌমিক ফের প্রশ্ন করে। বলো বাবা, এসব সত্যি? এনামুল নিরুত্তর। সৌমিক শক্ত গলায় বলে, বলো বাবা, তুমি যা বলবা আমি সেটাই বিশ্বাস করব। পৃথিবীর সবাই যা খুশি বলুক, আমি আমার বাবাকে বিশ্বাস করি। আমার বাবা এমন না। বলো বাবা, এসব মিথ্যা তাই না? এনামুল কাউন্টার টপের ওপর গ্লাস রেখে দু হাতে ভর করে মাথা নিচু করে দাঁড়ালেন। ফ্যাস ফ্যাস শব্দ তুলে শরীর ঝাঁকিয়ে কেঁদে উঠলেন। সৌমিকের মস্তিষ্ক যেন আন্দাজ করতে পারলো তার বাবা কেন কাঁদছেন। সে বলল, জন্মের পর আমাদের মেরেই দিতা, এই দিনটা অন্তত দেখতে হতো না? পরদিন সকাল হতে ঋদ্ধিক চলে গেল তৈশীদের বাড়িতে। আজ পালকদের বিয়ে। ছোটখাটো আয়োজন করেছেন ইমরুল হক। কয়েকজন আত্মীয় আর গ্রামের কয়েকজন মুরব্বী দাওয়াত করেছেন। শিহাবও বলেছে মাত্র 10-12 জন মানুষ নিয়ে আসবে। ঋদ্ধিক এসেই ব্যস্ত হয়ে পড়ল। ইমরুল সকল দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। ঋদ্ধিক নিখুঁতভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে। তার বাবা আসেননি। ইমরুল সাহেব নাকি বারবার কল দিচ্ছেন, কিন্তু রিসিভ করছেন না। তার বাবা তো এরকম না, উনি ভাইয়ের প্রতিটি কাজে সঙ্গ দেন। তবে আজ বিয়েতে নেই কেন? গতকাল রাতে মায়ের সাথে কথা হওয়ার পর আর রুম থেকে বের হয়নি ঋদ্ধিক। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছে। বাবাকে আর দেখা হয়নি। মা আর বাবার কি ঝগড়া হয়েছে? এদিকে হাফসার মন খারাপ হয়ে আছে। উনি চাননি শিহাবের সাথে মেয়ের বিয়ে দিতে, কিন্তু ভাগ্য এমন একটা জিনিস, আমরা যা চাই না আমাদের সাথে তাই হয়। বধূ বেশে আয়নার সামনে বসে থাকা পালকের মাথায় হাত রেখে দোয়া করে চলে যান রুম থেকে। পালক কোনো রকম কান্না আটকে রেখেছে। যে মানুষটা নিজের বোনের জন্যই পছন্দ ছিল না, আজ সে মানুষটাকেই সে বিয়ে করবে। তৈশীর ওপরে খুব রাগ হচ্ছে। ও একটা ভুল সিদ্ধান্তের জন্য সে নিজেও ঢুকছে, এখন পালককেও ঢুকছে। এখন পালকও ঢুকছে। এই যে এত এত প্রস্তাব ফিরে গেল, সব তো তৈশীর জন্যই। পালকের জীবনটা বরবাদ করে দিলেও তৈশী দিব্যি সুখী আছে। ফিহা আর রূপসা এসেছে। ওরা রুমে ঢুকতেই পালক চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়। ফিহা একটা ব্যাগ হাতে নিয়ে বিয়ের শুভেচ্ছা জানালো। রূপসার হাতে দুটো ব্যাগ। সে একটা একটা করে এগিয়ে দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে, আর এটা শ্রমিক ভাইয়ের পক্ষ থেকে। তার প্রচণ্ড মাথা ব্যথা, সেজন্য আসতে পারেনি, তাই গিফটের সাথে একটা সরিও পাঠিয়েছে। পালক ম্লান হাসলো। রূপসা পালককে খাটে বসিয়ে ছবি তুলল। পালকের মুখে হাসি নেই। রূপসা বলল, পালক, একটু হাসো। পালক হাসে। ছবি তোলা হলে রূপসা শ্রমিককে ছবি পাঠিয়ে দেয়। গতকাল রূপসার হাতে গিফটের প্যাকেটটি দিয়ে বলেছিল, পালকের বিয়েতে গেলে এটা দিয়ে বলবি আমি দিয়েছি, আর বিয়েতে ছবি তুলে আমাকে পাঠাবি। আজ আসার সময় রূপসা অনেকবার শ্রমিকের দরজায় ডেকেছে, কিন্তু শ্রমিক দরজা খুলেনি। বরপক্ষ চলে এসেছে। মাত্র 12 জন মানুষ এসেছে। সত্যি সত্যি শিহাবের বাবা আসেননি। ঋদ্ধিক দেখলো তৈশীকে কোথাও দেখা যাচ্ছে না। তানিল এসেছে বিয়েতে। তানিলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে সে তৈশীকে খুঁজতে লাগে। হাফসাও জানে না তৈশী কোথায় আছে। ঋদ্ধিক চিন্তিত হলো। ফোনটাও ঘরে রাখা। হঠাৎ ঋদ্ধিকের খেয়াল হলো আলগা ঘর বন্ধ আছে ভেতর থেকে। সে দরজায় গিয়ে ডাক দিল। তৈশী, কোনো সাড়া নেই। ঋদ্ধিক বলে, তৈশী, ভেতরে কি তুমি আছো? হুম। প্রাণ ফিরে পেল যেন ঋদ্ধিক। তৈশী দরজা খুলে দেয়। ভেতরে অন্ধকারে ঢাকা। ঋদ্ধিক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তৈশী। সুইচ টিপে বাতি জ্বালায় ঋদ্ধিক। তৈশী শাড়ির আঁচল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঋদ্ধিক তৈশীর একদম সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, নিশ্চয়ই পার নিচে কুচি ফেলে এই অবস্থা। তৈশী ভেঙচি কেটে বলল, আপনাকে নিষেধ করেছিলাম আমি হিল পরবো না, আপনি শুধু জেদ ধরেছিলেন, দেখলেন এবার কি হলো। ঋদ্ধিক শাড়ির আঁচল ধরতে ধরতে বলে, ইস, খাটো মানুষদের প্রতি মায়া দেখানোটাও অপরাধ ছিল মনে হচ্ছে। তৈশী কটমট করে তাকায়। ঋদ্ধিক উপেক্ষা করে বলে, কি করব বলো? তোমাকে দেখলে আমার এত দরদ লাগে, স্বামীকে একটা চুমু দিতে হলেও গলায় ঝুলতে হয়। তৈশী ঋদ্ধিকের পেটে ঘুষি মারে। শক্তপোক্ত পেটে আঘাত করতে গিয়ে তার কোমল হাত যেন
উল্টো আঘাত পেল। তৈশী হাত ঝাড়তে ঝাড়তেই বলল, শরীর নাকি লোহা? বুঝাবো আজ। পালকের দোহাই তো আর দিতে পারবে না। তৈশী ঋদ্দিকের পেটে ফের ঘুষি মারে। ঋদ্দিকের ঠোঁটে বিদ্রুপের হাসি রেখে কুচি ঠিক করতে বসে। বিয়ে পড়ানো শেষে সবাই মোনাজাত ধরলো। হাফসা অঝরে কাঁদছেন। কি যে যন্ত্রণা সে কান্নায়! বিদায়ের সময়টা আসতে সে কান্না আরো বেড়ে গেল। তৈশী পালককে জড়িয়ে ধরতে উদ্যত হলে পালক তার পাশ কেটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তৈশীকে যত্ন সহকারে এড়িয়ে গেল সে। মায়ের বুক ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে। তৈশী যে বারবার তাকে জড়িয়ে ধরতে আগাচ্ছে তা যেন দেখেও দেখলো না। বাবার বুক থেকে মাথা তুলে ঋদ্দিক তার কানের কাছে মুখ নিয়ে বলে, তৈশীর থেকে বিদায় নাও। পালক যেন ঋদ্দিকের কথা শুনলো না। কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে গেল। একবার তৈশীর দিকে তাকালোও না। ঋদ্দিক তৈশীর দিকে তাকায়। কাতর চোখে গাড়িতে বসে থাকা বোনের দিকে তাকিয়ে আছে মেয়েটা। বিদায়ের মুহূর্তে ভিড়ের মধ্যে তানিল একবার ফিহার দিকে তাকালো। জলে টইটুম্বর চোখ দুটো নিয়ে তানিলের দিকেই তাকিয়েছিল ফিহা। আজ তানিল তাকানোর পরেও চোখ ফিরিয়ে নিল না। তানিল কিছুটা ইতস্তত করে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। গাড়ি ছেড়ে দিতেই হাউমাউ করে কেঁদে উঠল হাফসা। তৈশী শূন্য চোখে শুধু মায়ের কান্না দেখল। তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে আছে। পালক কি আসলেই তাকে খেয়াল করেনি নাকি ইচ্ছে করেই এড়িয়ে গেছে? গাল বেয়ে এক ফোঁটা জল থুতনি ছুঁয়ে গেল। বোনের একবার আলিঙ্গন করতেও পারল না সে। ঋদ্দিক পাশে দাঁড়িয়ে বাহু জড়িয়ে ধরতে ঋদ্দিকের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল তৈশী। ঋদ্দিকেরও বুকের ভেতর কেমন করে উঠল। তৈশীর কান্না সহ্য করার ক্ষমতা নেই তার। সন্ধ্যা নেমে এলো। ক্লান্ত অবশ্রান্ত শরীর টেনে এসে খাটে বসলো ঋদ্দিক। হাঁটুতে কোনোই ঠেকিয়ে মাথা চেপে ধরলো। তৈশীকে রেখে এসেছে ওদের বাড়িতে, বলেছে রাতে আবার যাবে। দরজা খোলার শব্দ এলো কানে। ঋদ্দিক চোখ তুলে তাকালো না। আসার সময় সিঁড়িতে মায়ের সম্মুখীন হয়েছে। উনি পেছনে ডেকেছেন, সে শোনেনি। হয়তো উনি এসেছেন। ঋদ্দিকের আন্দাজ সত্যিই ছিল। শেফালি ওর পাশে এসে বসেছেন, হাতে পানির গ্লাস। ছেলেকে বলেছেন পানি খেয়ে গলা ভেজাতে। ছেলের হেলদোল নেই। শেফালি বললেন, আমি পানি দিচ্ছি, তাই খাচ্ছিস না? ঋদ্দিক মাথা তুলে তাকালো। উদ্বিগ্ন বিষণ্ণ মুখে দেখে ভেতরে হু হু করে উঠল শেফালির। উনি পানির গ্লাস বাড়িয়ে দিলে ঋদ্দিক সেটা হাতে নিয়ে রেখে দেয়। একটুকু মুখে নেয় না সে। শেফালির ছেলের রাগ চিনেন। ওনার সব সন্তান রাগী হলেও ঋদ্দিক একটু বেশি রাগী। ও একরোখা। শেফালি বলেন, তোর সাথে একটা কথা ছিল আমার। বলো। ঋদ্দিকের কণ্ঠ গম্ভীর। শেফালি বলেন, ফিহার বিয়ে নিয়ে এইবার ভাবা উচিত। মারুফের পরিবারের সাথে আমি কথা বলতে চাই। মারুফের সাথে ফিহার বিয়ে দিব না আর। কেন? ছেলেটা তো ভালোই আছে। তোর বাপ বিয়ে ভেঙেছিল বলে এসব বলছিস? ঋদ্দিক কিছু বলল না। বাবা বিয়ে ভেঙে এসেছেন। এখন আবারও সবকিছু ঠিক করতে হলে মারুফের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তাদের মানাতে হবে বিয়ের জন্য। তার বোন কারো কাছে ছোট হয়ে সংসার করুক, এটা চায় না সে। শেফালি ঋদ্দিকের মাথায় হাত রেখে বললেন, এত বিষণ্ণ হয়ে তাকিস না বাবা। তোর বিষণ্ণতা আমাকেও কষ্ট দিচ্ছে। ঋদ্দিক কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে মাথা থেকে মায়ের হাত সরালো। মুখ ফিরে নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তো যাও আম্মা। আমার প্রতি তোমার এত যত্ন, এত চিন্তা, এত ভালোবাসা আমার ঠিক হজম হচ্ছে না। শেফালি কাতর চোখে তাকান। ধরে আসা গলায় বলেন, পুরনো সব মন থেকে মুছে দে ঋদ্ধিক। আমি ভুলের উপর ছিলাম। আমার জায়গায় থাকলে তুইও বুঝতি। তুমি আমার জায়গা থাকলে বুঝতে আম্মা, মায়ের অবহেলা কতটা যন্ত্রণাদায়ক হয়। আমায় ক্ষমা করে দে। তৈশীকে নিয়ে আয়, আমি ওর কাছে ক্ষমা চাইবো। রুমে যাও। কারো কাছে ক্ষমা চাওয়া লাগবে না তোমার। তৈশী যা জানে না তা কখনো তার সামনে প্রকাশ করতে চাও না। যদি কখনো তোমার এই সন্দেহের কথা তৈশী জানতে পারে, তাহলে তোমার কসম, আমি চিরজীবনের জন্য নিজেকে আড়াল করে নেব। শেফালি আটকে ওঠেন। ঋদ্দিক আবার বলে, তো একটা কথা জেনে রাখো আম্মা, তোমার প্রতি আমার সম্মান মৃত্যু পর্যন্ত অটুট থাকবে। কিন্তু তৈশীর জন্ম নিতে অপবাদের জন্য তোমাকে আমি আজীবন ক্ষমা করব না।
শেফালির গাল বেয়ে যায় নোনা চলে। এক জীবন পার করেছেন স্বামীর ভালোবাসা না পেয়ে, এখন কি সন্তানদের অবহেলায় জীবন কাটাবেন? বুকের ভেতরে চলে যন্ত্রণার ঢেউ। কিভাবে দেখবেন তিনি? কতটা পুড়েছেন প্রতিনিয়ত তা কিভাবে বোঝাবেন? আফসোস হচ্ছে নিজের জন্য। শেষ বয়সে এসেও তিনি আজ নিজেকে একা দেখছেন। ফিহার চিৎকার ভেসে এলো, পরপর চিৎকার করে যাচ্ছে মেয়েটা। স্টোর রুম থেকে চিৎকার আসছে। শেফালি আর ঋত্বিক দৌড়ে রুম থেকে বের হয়। খালেদা আর রূপসা দৌড়ে যাচ্ছে স্টোর রুমের দিকে। দরজার কাছে এসে সবাই থমকে গেল। ফিহার চিৎকার দিতে দিতে হাঁটু গেড়ে বসে হু হু করে কেঁদে উঠল। তার সামনে মেঝেতে পড়ে আছে তার বাবার নিথর দেহ। কাটা গলা থেকে রক্ত বেরিয়ে মেঝেতে শুকিয়ে আছে। পাশটায় বসে আছে সৌমিক, পরনে সাদা শার্ট, রক্তে লাল হয়ে আছে, হাত দুটো রক্তাক্ত। শূন্য চোখে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। ওনার পাশেই পড়ে আছে রক্তাক্ত একটা ছুরি। শেফালি ধপ করে বসে পড়লেন মেঝেতে। ঋদ্ধিক পড়তে গিয়ে দেওয়াল ধরে নিজেকে আটকায়। এ কি দেখছে সে?